আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ শিখব। তাহলে তড়িৎ বিশ্লেষণ আমরা আগেও পড়ে আছি যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় বা রাসায়নিক বিক্রিয়ায় রূপান্তরিত করা হয় তাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। তাহলে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা করি। এখানে আমরা গত ক্লাসে আমরা বিগলিত বা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ শিখে আসছিলাম। আজকে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা শিখব। আসলে গাঢ় তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় সেটা আমরা দেখব। আমরা তড়িৎ বিশ্লেষণের সময় আমরা জানি যে একটা বিকারে বা পাত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম, এই পর্যন্ত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। তাহলে এইটাতে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। তাহলে সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম ক্লোরাইড, তাহলে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে আমরা দুইটা তড়িৎদ্বার ডুবাবো। দুইটা তড়িৎদ্বার প্লাস বা ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা জানি অ্যানোড বলা হয়, আর ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হয় ঋণাত্মক তড়িৎদ্বার বা মাইনাস যে তড়িৎদ্বারটা থাকে সেটা নেগেটিভ যে তড়িৎদ্বার থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। তার মানে এটার নাম অ্যানোড আর এটার নাম কি ক্যাথোড। এই তড়িৎদ্বারের সাথে আমাদের কি সংযুক্ত করতে হবে? ব্যাটারি সংযুক্ত করতে হবে। তাহলে আমরা ব্যাটারি সংযুক্ত করে দিলাম। তাহলে এখন আমাদের কিভাবে এটা লিখবো? এটা ঘ নাম্বার বা গ নাম্বারে খুবই বেশি আসে আমাদের এই অনুশীলন থেকে আসলে। তাহলে আমরা কিভাবে করব? যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড, আমরা গাঢ়টার অর্থ আগে বুঝি। গাঢ় মানে কি? গাঢ় দ্রবণ বলতে বোঝায় যে দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড মানে লবণের পরিমাণ কম, কিন্তু মানে লবণের পরিমাণটা বেশি, পানির পরিমাণটা কম। গাঢ় মানে তো আমরা জানি ঘন। গাঢ় মানে কি? ঘন। তার মানে যে দ্রবণের মধ্যে পানির পরিমাণটা কম এবং লবণের পরিমাণ বা সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কি বেশি, সেটাকে বলা হয়, আমরা জানি সেটাকে বলা হয় গাঢ়। তার মানে অবশ্যই গাঢ় যখন আসবে, আমরা দেখছিলাম গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো পানি ছিল না। কোনো কি ছিল না? পানি ছিল না। কিন্তু যদি গাঢ় সোডিয়াম বা লঘু সোডিয়াম ক্লোরাইড হয় তার মধ্যে কি থাকবে? অবশ্যই কি থাকবে? পানি থাকবে। কারণ দ্রবণ তৈরি করতে হলে কি করতে হয়? পানি মিশ্রণ করতে হয়। দ্রবণ দুই প্রকার আমরা পড়ে আসছিলাম, একটা গাঢ় দ্রবণ আর একটা লঘু দ্রবণ। তাহলে গাঢ়র মধ্যে পানির পরিমাণটা কি থাকে? কম থাকে। তাহলে আমরা আগে বুঝবো যে তার মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি থাকে? সোডিয়াম ক্লোরাইড ব্যতীত পানিও আর মধ্যে থাকে। তাহলে আমরা যেহেতু ব্যাখ্যা লিখবো না, তাহলে আমরা শুধু বিক্রিয়াগুলো দেখাবো কিভাবে হয় বা কিভাবে কাজ করে। তাহলে আমরা যদি প্রথমে সোডিয়াম ক্লোরাইডকে যদি কি করি? ভাঙাই। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙালে আমরা দুইটা আয়ন পাবো। কয়টা আয়ন পাবো? দুইটা আয়ন পাবো। এগুলোই কিন্তু লিখতে হবে, বিক্রিয়ার উপরে কি করতে হবে? লিখতে হবে। সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা দুইটা আয়ন পাবো, একটা সোডিয়াম আয়ন আর একটা কি আয়ন? ক্লোরিন আয়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙি। তাহলে সোডিয়াম ক্লোরাইড একই অবস্থা করলে আমরা দুইটা আয়ন পাবো, একটা সোডিয়াম আয়ন আর একটা কি আয়ন? ক্লোরিন আয়ন। তাহলে ক্লোরিন আয়ন পেলাম। তাহলে এটাই লিখবো উপরে যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন পাবো। কিন্তু লঘু গাঢ় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু এরপরের লাইন আমরা কি লিখবো? যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু সোডিয়াম ক্লোরাইডই নাই, এর মধ্যে কি আছে? পানি আছে। পানির অণুকে ভাঙলে আবার দুইটা আয়ন পাওয়া যায়, একটা হাইড্রোজেন আয়ন আর একটা হাইড্রক্সিল আয়ন। তাহলে আমরা পানিকেও ভাঙে নিই। তাহলে পানিকে ভাঙলে আমরা কি পাবো? হাইড্রোজেন আয়ন আর কি আয়ন পাবো? হাইড্রক্সিল আয়ন পাবো। তাহলে এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন পাইলাম। এখানে কয়টা? আমাদের বিষয় আমাদের যখন এই যে তড়িৎ বিশ্লেষক কোষের যে বিক্রিয়াগুলো হয় সেটা দুই ধরনের বিক্রিয়া হয়, একটা অ্যানোড বিক্রিয়া, একটা ক্যাথোড বিক্রিয়া। এখানে আমরা আরো যখন বুঝাইছিলাম যে অ্যানায়নরা অ্যানোড বিক্রিয়া করে আর ক্যাটায়নরা ক্যাথোড বিক্রিয়া করে। এটা মনে রাখবে, অ্যানায়নরা কি বিক্রিয়া করে? অ্যানোড বিক্রিয়া। আর ক্যাটায়নরা কি বিক্রিয়া করে? ক্যাথোড বিক্রিয়া। এখানে আমরা জানি ক্যাটায়ন কাকে বলে? যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তারা ক্যাটায়ন। তাহলে এখানে ক্যাটায়ন হিসেবে কয়টা আয়ন পাইছি? দুইটা আয়ন। এবং যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তারা অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কয়টা পাইছি? দুইটা পাইছি। তাই পাইছি না? কিন্তু আমাদের যখন তড়িৎ বিশ্লেষণ হয় বা তড়িৎ বিশ্লেষণ তখন সাধারণত অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া সংঘটিত হয়। চারটা আয়ন তো অ্যানোড ক্যাথোড বিক্রিয়া করবে না, অবশ্যই দুইটা আয়ন অ্যানোড বা ক্যাথোড বিক্রিয়া করবে। একটা অ্যানোড করবে, একটা কি করবে? ক্যাথোড বিক্রিয়া করবে। যেহেতু তার মানে আমরা চারটা আয়ন পাইলাম। কয়টা আয়ন পাইলাম? একটা সোডিয়াম আয়ন পাইলাম আর একটা কি আয়ন পাইলাম? হাইড্রোজেন আয়ন প্লাস এগুলো কি? ক্যাটায়ন। আর কি আয়ন পাইলাম? ক্লোরিন আয়ন পাইলাম আর কি পাইলাম? হাইড্রক্সিল আয়ন পাইলাম। তাহলে আমরা জানি প্লাসরা সবসময় কোন আয়ন কি বিক্রিয়া করে? মাইনাসের কাছে যায়। তার মানে এই প্লাসগুলো
কার কাছে আসবে, মাইনাসের কাছে আসবে, তার মানে ক্যাথোড বিক্রিয়া করবে, তাই করবে না? কিন্তু আমরা কিছুক্ষণ আগে বললাম ক্যাথোড বিক্রিয়া করবে কয়টা বিক্রিয়া করবে, একজন বিক্রিয়া করবে। কয়টা, এই ক্যাটায়নের মধ্যে কয়জন ক্যাথোড বিক্রিয়া করবে, একজন ক্যাথোড বিক্রিয়া করবে। তার মানে একজন যদি ক্যাথোড বিক্রিয়া করে, ক্যাথোড বিক্রিয়া আমরা জানি যার তড়িৎ ঋণাত্মকতার মান মানে ইলেকট্রন গ্রহণ করার এখানে প্রবণতা বেশি থাকবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান সবথেকে বেশি থাকবে, তার কি হবে হচ্ছে তার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকবে, তাই কি করবে আগে হচ্ছে ক্যাথোড বিক্রিয়াটা করবে। তাই কি বিক্রিয়া করবে, ক্যাথোড বিক্রিয়া। তার মানে তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি তাই ক্যাথোড বিক্রিয়া করবে। তাই কি বিক্রিয়া করবে, ক্যাথোড বিক্রিয়া করবে। এখানে সোডিয়াম আয়ন আর ক্যাটায়ন হিসেবে সোডিয়াম আয়ন আর কি আছে, হাইড্রোজেন আয়ন আছে। তাহলে আমরা জানি সোডিয়াম আয়ন থেকে হাইড্রোজেন আয়নের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানটা কি বেশি। আমরা জানি যে একই গ্রুপের মৌল হলে সোডিয়াম আর হচ্ছে হাইড্রোজেন কিন্তু একই গ্রুপের মৌল, একই গ্রুপের মৌল সমূহ কে যদি উপর থেকে নিচে যাওয়া হয় তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কিন্তু হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়ে যায়, কমে যায়। তাহলে সোডিয়ামের থেকে হাইড্রোজেন আয়নের তড়িৎ ঋণাত্মকতার মান কি বেশি। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি করবে, হাইড্রোজেন আয়ন। তার মানে ক্যাথোড বিক্রিয়া আমরা দেখাবো, ক্যাথোড বিক্রিয়া। তাহলে আমরা ক্যাথোড বিক্রিয়া মানে কি বলছি, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে কি বিক্রিয়া বলা হয়, ক্যাথোড বিক্রিয়া। তার মানে ইলেকট্রন গ্রহণ করবে, কে বিক্রিয়া করবে, বললাম হাইড্রোজেন আয়ন। তার মানে হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেন প্লাস ছিল, হাইড্রোজেন কি ছিল, হাইড্রোজেন প্লাস। তাহলে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, ইলেকট্রন কি করবে, গ্রহণ করলো। তাহলে হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তাহলে এরকম হাইড্রোজেন পরমাণু দুইটা যুক্ত হয়ে কি গঠন করবে, হাইড্রোজেন গ্যাস গঠন করবে, হাইড্রোজেন অণু গঠন করবে। বোঝা গেছে? এইটা কে হলো ক্যাথোড বিক্রিয়া। এবার আমরা অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া কারা করে, আমরা জানি অ্যানায়নরা অ্যানোড বিক্রিয়া করে। অ্যানায়ন কারা, যারা ইলেকট্রন কি করে, গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যারা ইলেকট্রন গ্রহণ করে কিসে আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারা হচ্ছে অ্যানায়ন। তারা হচ্ছে কি, অ্যানায়ন। তাহলে অ্যানায়ন হিসেবে কয়টা আয়ন পাইছি, একটা ক্লোরিন আয়ন, একটা কি হাইড্রোক্সিল আয়ন, দুইটা আয়ন পাইছি না। এদের মধ্যে আবার একটা জিনিস মনে রাখবা যে এইটা হচ্ছে মৌলের আয়ন আর একটা হচ্ছে যৌগ মূলকের আয়ন। কি মূলকের আয়ন, যৌগ মূলকের আয়ন। যৌগ মূলকের ইলেকট্রনের হচ্ছে গ্রহণের প্রবণতা বেশি থাকে, কিন্তু এর থেকে এর ঘনমাত্রা বেশি। কিন্তু কার, হাইড্রোক্সিলের থেকে ক্লোরিনের ঘনমাত্রাটা বেশি থাকে। ক্লোরিনের ঘনমাত্রা বেশি থাকার কারণে এর থেকেও এর ঘনমাত্রা বেশি থাকার কারণে ক্লোরিনটা কি বিক্রিয়া করবে, আমরা বললাম এরা হচ্ছে কার কাজ যাবে, প্লাসের কাজ যাবে, অ্যানোডের কাজ যাবে। তার মানে এরা কি বিক্রিয়া সংঘটিত করবে, অ্যানোড বিক্রিয়া সংঘটিত করবে। কি বিক্রিয়া সংঘটিত করবে, এই দুটোর মধ্যে ক্লোরিন আয়নের ঘনমাত্রা সবথেকে বেশি। ক্লোরিন আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে আমাদের ক্লোরিন আয়নটা কি বিক্রিয়া করবে, অ্যানোড বিক্রিয়া করবে। তাহলে অ্যানোড বিক্রিয়া কাকে বলবো, আমরা অ্যানোড বিক্রিয়া বলে যাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি ঘটে, ইলেকট্রনের ত্যাগ ঘটে বা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেটাকে কি বলা হয়, অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়াটা লিখবো, অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়ায় ইলেকট্রনের কি ঘটে, ত্যাগ ঘটে। এখানে ক্লোরিন আয়ন করবে, কে করবে, ক্লোরিন। তাহলে ক্লোরিন মাইনাস, ক্লোরিন কি আয়ন মাইনাস, ইলেকট্রন ত্যাগ করলে ওই পাশে হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করে দিল, একটা ইলেকট্রন কি করে দিল, ত্যাগ করে ক্লোরিন পরমাণু গঠন করলো। তাহলে ক্লোরিন পরমাণু গঠন করার পর তাহলে একটা ক্লোরিন আর একটা ক্লোরিন যুক্ত হয়ে কি গঠন করবে, ক্লোরিন গ্যাস গঠন করবে। ক্লোরিন কি গঠন করবে, গ্যাস গঠন করবে। এখানে আমাদের কাজ হচ্ছে, দেখো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে দুইটা গ্যাস তৈরি করছে, দুইটা কি তৈরি করছে, গ্যাস। এখানে আরো দুইটা মৌল পড়ে থাকলো, একটা পড়ে থাকলো হচ্ছে হাইড্রোক্সি আয়ন আর একটা কি পড়ে থাকলো, সোডিয়াম ক্লোরাইড। একটা সোডিয়াম ক্লোরাইড পড়ে থাকলো আর একটা কি পড়ে থাকলো, হাইড্রোক্সিল পড়ে থাকলো। তার মানে এরা আবার যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। কি গঠন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। ওটা অ্যানোড বিক্রিয়া না ক্যাথোড বিক্রিয়া, ওরা দুজন পরে আছে, ওই জন্য ওরা কি করবে হচ্ছে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। দেখো রাসায়নিক বিক্রিয়া হইলো না, এই জন্য এই বিক্রিয়াগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এই জন্য একে বলা কি, তড়িৎ বিশ্লেষণ। তার মানে সোডিয়াম আয়ন আর কি, সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে কি গঠন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম কি, হাইড্রোক্সাইড। তাহলে এই যে দেখো আমাদের হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এটা গ নাম্বার অথবা ঘ নাম্বারে পাবো। গাঢ়র মধ্যে মনে রাখবা, এই জন্য বললাম গাঢ় বা লঘুর মধ্যে তোমরা পানি পাবা, কিন্তু হচ্ছে যদি বলে গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিতের মধ্যে কোনো কি থাকবে না, পানি থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে আর কখনোই যেন মানে উলট পালট না হয়, মনে থাকবে গাঢ় যখন থাকবে তখন পানি নিয়ে আসবা। বিক্রিয়া তো বোঝা গেছে, আগেরটা তো বোঝা গেছে, সমস্যা আছে? আচ্ছা।